সুপ্রিয় দর্শক, এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠান কোটা থেকে গণ অভ্যুত্থান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। আজ থেকে 1 বছর আগে গত জুলাইয়ে আমরা দেখেছি যে 2000 মানুষকে হত্যা করা হয়েছে, 31,000 মানুষকে পঙ্গু করা হয়েছে, কেউ আংশিকভাবে পঙ্গু, কেউ চিরতরে পঙ্গু। 4000 মানুষকে অন্ধ করা হয়েছে, কারো 1 চোখ, কারো 2 চোখ। 173 জন শিশুকে হত্যা করা হয়েছে, 11 জন নারীকে হত্যা করা হয়েছে। কাজেই সেই সব শহীদ, তাদের স্মৃতির উদ্দেশ্যে আজকের অনুষ্ঠান উৎসর্গ করে আমরা আলোচনা শুরু করছি। আমাদের সঙ্গে আছেন মিস্টার গোলাম মাওলা রনি, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। আপনাকে স্বাগত। আমাদের সঙ্গে আছেন মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার, সাবেক সেনা কর্মকর্তা। আপনাকে স্বাগত। আছেন ডক্টর মোহাম্মদ গোলাম রব্বানী, অধ্যাপক, ইতিহাস বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের সঙ্গে আছেন বিভিন্ন জেলা থেকে আগত যারা জুলাই গণ অভ্যুত্থানে সরাসরি অংশ নিয়েছেন, সেই রকম আমাদের কতজন 6 জন যোদ্ধা আমাদের সঙ্গে আছেন। আমি তাদেরকে পরিচয় করে দিচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ সৈয়দুজ্জামান, শিক্ষকতা পেশার সাথে জড়িত রয়েছি এবং বিভিন্ন লেখালেখি করি। আমি মোহাম্মদ আবু ইউসুফ দেওয়ান, আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে জব করি, বাসা মোহাম্মদপুরে, লক্ষ্মীপুর আমার গ্রামের বাড়ি। আমি মোহাম্মদ হারুন রশিদ, একজন গার্মেন্টস ব্যবসায়ী, মোহাম্মদপুরে থাকি, বাড়ি কেরানীগঞ্জ। আমি মোহাম্মদ আবু হানিফ, পেশায় একটা প্রাইভেট ব্যাংকে জব করি, বাসা মিরপুরে। আমি মোহাম্মদ রাকিবুল আলম তালুকদার, অশ্রু, সরিষাবাড়ি, জামালপুর। আমি একটা প্রাইভেট অর্গানাইজেশন, দেশীয় কোম্পানিতে চাকরি করি, ওয়ালটন। আমি মোহাম্মদ আসলাম হোসেন, আমার বাড়ি বাগেরহাট। আমি বাংলাদেশ কৃষি ব্যাংকে আছি, হেড অফিস মতিঝিলে। রনি ভাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে জুলাই গণ অভ্যুত্থান 1 বছর পরে আমরা ফিরে দেখছি, ওই সময় এবং বর্তমান বাস্তবতা মিলিয়ে আপনি কিভাবে জুলাইকে দেখেন? এখানে দুটো পার্ট। আপনি যদি জুলাই অভ্যুত্থানে 2024 সন এবং তার পূর্বাপর ঘটনা ধরেন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর 2024 এবং 2024 সনের জুলাই পূর্ববর্তী আরও 3 মাস ধরেন, এটা বাংলাদেশের জনজীবনে, জাতীয় জীবনে একটা নতুন ইতিহাস। এরকম ইতিহাস কখনো হয়নি। মানে সারা বাংলাদেশে 18 কোটি মানুষ, সেই মানুষের একটা বিরাট অংশ, অলমোস্ট 90%, যারা এই আন্দোলনের সঙ্গে সমতা জানিয়েছেন। এবং সেই আন্দোলন শুধুমাত্র বাংলাদেশে থাকেনি, বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গ, আসাম, অন্যান্য এলাকাতে রয়ে গেছেন। এবং আমাদের প্রবাসী যারা ভাই বোনেরা রয়েছেন তারা সহ, এমনকি আমাদের সাথে যারা বন্ধুত্ব রয়েছেন, এরকম ভিন্ন ভাষাভাষী জাতিগোষ্ঠীর মানুষও কিন্তু এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে গেছিলো। ফলে সব মিলিয়ে আপনি চিন্তা করুন, আমি তো দেখি যে অলমোস্ট প্রায় 50 কোটি মানুষ এই আন্দোলনকে সমর্থন জানিয়েছিল। তো এইরকম বাংলাদেশের যে 1000 বছরের ইতিহাসে কিংবা বিশ্বের গত 100 বছরের ইতিহাসে একসঙ্গে 50 কোটিরও বেশি মানুষ 1 সপ্তাহ, 15 দিন কিংবা 1 মাস ধরে তারা উদ্বেলিত থেকেছে, রাজপথে থেকেছে এবং যারা এই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে সমর্থন জানিয়েছে, এরকম ঘটনা আমি দেখিনি। এটা হলো একটা অবিস্মরণীয় ইতিহাস। কিন্তু আপনি যদি ধরেন এত বড় একটা ইতিহাসের গত 11 মাসের সফলতা ধরেন, তাহলে আপনি প্রথমেই বলতে পারেন যে ফ্রেঞ্চ রেভলিউশনের সেই বিখ্যাত বক্তব্যটি যে বিপ্লব বিপ্লবীদেরকে খেয়ে ফেলে, এবং এটা ফ্রান্সে যেভাবে খেয়েছিল তার চেয়ে 10 গুণ গতি নিয়ে বাঙালির যে আমাদের যে ক্যারেক্টারিস্টিক্স, সেই ক্যারেক্টারিস্টিক্স আমরা আলু ভর্তা দিয়ে, ডাল দিয়ে, পোলাও দিয়ে, কুরমা দিয়ে, ইলিশ মাছ ভাজা দিয়ে এই বিপ্লবটাকে খেয়ে ফেলার চেষ্টা করেছি। এবং এই বিপ্লবের অনেক সূর্য সন্তান, সেই সূর্য সন্তান যাদেরকে দেখলে আমাদের অন্তর জুড়িয়ে যেত, মন ভালো হয়ে যেত, যাদের জন্য আমরা দোয়া করতাম, এখন তাদের অনেককে দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, আমাদের গুস্সা এসে যায়। তাদের এই যে অধঃপতনটা, এটা সমসাময়িক সময়তে দেখা যাচ্ছে না। ফলে কি হচ্ছে, 2024 সনের জুলাই এবং আগস্টের যে ইতিহাস এবং 2025 সনের আগস্ট এবং জুলাইয়ের যে ইতিহাস, এটা কন্ট্রাডিক্টরি এবং মধ্যে একটা বিশাল দেয়াল উঠে গেছে। এবং সেই দেয়ালকে আপনি ফ্যাসিবাদের দেয়াল, স্বৈরাচারের দেয়াল, অবিচারের দেয়াল, অনাচারের দেয়াল, নতুন কোনো যাকে বলা হয় একটা জঘন্য ইতিহাস সৃষ্টির পায়তারা। তো রনি ভাই, এই নিয়ে আরও প্রশ্ন আপনার কাছে করব। আমি এই পর্যায়ে একটু ডান দিকে যেতে চাই। আমাদের সঙ্গে আছেন ডক্টর MS জামাল, কিশোরগঞ্জ জেলার প্রতিনিধিত্ব করছেন। আপনি যদি বলেন যে কেন আপনি নিজে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলেন? প্রথমে আমি যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছি, তাদের আত্মা যেন জান্নাতে প্রবেশ করতে পারে, এবং যারা আহত হয়ে আছেন তাদের জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি, তাদেরকে যেন আর্থিকভাবে, সামাজিকভাবে সাহায্য সহযোগিতা প্রদান করা হয়। আপনারা জানেন যে বাংলাদেশ একটি জনবহুল দেশ, এই দেশে অনেক সমস্যা আছে, তার মধ্যে আমাদের গুরুত্বপূর্ণ কিছু সমস্যা ছিল, যেমন আমাদের
বিভিন্ন পর্যায়ে দুর্নীতি, স্বৈরাচারী শাসন, মত প্রকাশের স্বাধীনতা হরণ, মানুষের মৌলিক অধিকার লঙ্ঘিত হওয়ার কারণে সাধারণ মানুষ এই আন্দোলনে যোগ দেয় এবং এই আন্দোলন এত ব্যাপক বিস্তৃত হয়েছে যখন মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা ছিল না। মানুষ কথা বললেই তাকে ধরে তাকে বেত্রাঘাত করা হতো, তাকে গুম করা হতো, তাকে খুন করা হতো, তাকে আয়না করে নেওয়া হতো এবং সেখানে প্রতিটা পর্যায়ে পরিবারের কেউ কি ক্ষতিগ্রস্ত হয়েছিল? প্রতিটা আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন অনেকেই তারা আহত হয়েছে, কেউ গুম হয়েছে, নিখোঁজ হয়েছে, পরবর্তীতে অনেকেই ফিরে এসেছে। আমাদের ছাত্ররা অনেকে আহত হয়েছে। আপনি কোথায় অংশ নিয়েছিলেন? আমরা মোহাম্মদপুরে সেখানে অংশগ্রহণ করেছিলাম। বলবেন কোন দিন কত তারিখ মনে আছে আপনার? আমরা সেই 4 আগস্ট এবং 3রা আগস্ট আমরা সেখানে আন্দোলনে ছিলাম। আমাদের শেষ মুহূর্তে দিকে সেখানে পূর্বেও আমরা ছিলাম। তখন ছাত্রদেরকে ব্যাপকভাবে বিভিন্ন দিক থেকে হামলা করা হয়েছে। সেই হামলা তারা উপেক্ষা করে এই জুলাই আন্দোলনকে তারা অনেক ধন্যবাদ জামান ভাই। আমরা হয়তো আবারও আসবো। আমি একটু যাব যে ইতিহাসের অধ্যাপক গোলাম রব্বানী ভাই, আপনি যদি একটু বলেন, যেটা রনি ভাই একটু বলবার চেষ্টা করেছি, যে 1789 সালে যখন ফ্রেঞ্চ রেভলিউশন হয়, যে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, অসাধারণ কথা, যে ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি। 10 বছর পরে ক্ষমতায় কে আসে নেপোলিয়ন বোনাপার্ট, এসে বলে হু ইজ দ্য স্টেট? আই এম দ্য স্টেট। হু ইজ দ্য ল? আই এম দ্য ল। এই যে এত বড় বিপ্লবের পরে আবার যে অটোক্রেসি ব্যাক করে, রনি ভাই কিন্তু হতাশা ব্যক্ত করেছেন। আপনি কি ওরকম হতাশ নাকি আশা দেখতে পান? ধন্যবাদ আপনাকে। আমি এখনও ওই পর্যায়ের হতাশ না, আমি সতর্ক অবস্থায় আছি, সব কিছু দেখছি এবং পর্যবেক্ষণ করছি। আপনি ঠিকই বলেছেন, আমি ইতিহাসের ছাত্র, সেই দিক থেকে আমার যে জ্ঞান, সেই জ্ঞানও একই পর্যবেক্ষণ তুলে ধরছে। সেটা হচ্ছে, আপনি ফ্রেঞ্চ রেভলিউশনের যে কথা বলছেন, তার সাথে তো আমাদের মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের ওই একই ধরনের কথাই তো, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, আমাদের স্বাধীনতার যে ঘোষণাপত্র, সেই স্বাধীনতার ঘোষণাপত্রের সেই বিষয়গুলোকে আমরা এই স্বাধীনতার 54 বছর 53 বছর বাস্তবায়ন করতে পেরেছি? পারিনি। আমাদের মুক্তিযুদ্ধ ছিল একটা জনযুদ্ধ, একটা পিপলস ওয়ার। সেখানে অবশ্যই নেতৃত্ব ছিল এবং নেতৃত্ব তো আসলে কোনো একজন ব্যক্তির কাছে ছিল না, অনেকগুলো নেতৃত্ব ছিল এবং একটা জনযুদ্ধ, একটা গেরিলা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের সেই মহান মুক্তিযুদ্ধের আমাদের বিজয়। কিন্তু আমরা দেখেছি যে সেই মুক্তিযুদ্ধের ইতিহাসও এক ব্যক্তি, এক দলের নামে পুরোটাই কিভাবে আপনার কুক্ষিগত করা হয়েছে। বারবার এটা হয় কেন? 71 আমরা মিস করে গেলাম, 90 করলাম, 24 রনি ভাই যেটা বলছে আমরা মিস করে যাচ্ছি, কেন এরকম হয়? রাইট, আমি সেদিকে যাচ্ছি। তাহলে আমরা সেখানেও একই ঘটনা দেখেছি। 24-এ যখন আমাদের এত বড় স্বপ্ন তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের নেতৃত্বে, দেখুন গত 15 বছর ধরে কিন্তু আন্দোলন হয়েছে। আন্দোলন, বিরোধী দলগুলো তারা দমন নিপীড়নের শিকার হয়েছে, আন্দোলন করেছে, তারা মানুষকে আহ্বান জানিয়েছে, মানুষকে রাস্তায় নেমেছে, খুব বেশি নামেনি। 24-এ এসে ছাত্রদের আহ্বানে মানুষ রাস্তায় নেমেছিল। 52-তে ছাত্ররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 69-এর গণ অভ্যুত্থানের ছাত্রদের আহ্বানে মানুষরা রাস্তায় নেমেছিল। 90-এর গণ অভ্যুত্থানের সেখানেও ছাত্রদের গুরুত্বপূর্ণ ভূমিকা। এবারও কিন্তু ছাত্রদের প্রতি মানুষের আস্থা তৈরি হয়েছিল এবং ছাত্রদের আহ্বানে মানুষ রাস্তায় নেমেছিল, জনসম্পৃক্ততা তৈরি হয়েছিল এবং একটি সফল গণ অভ্যুত্থান হয়েছে। কিন্তু দেখতে পাচ্ছি এই 1 বছরের মধ্যেই সেই জনসম্পৃক্ত সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বেরিয়ে গেছে। সেই গণ অভ্যুত্থান বিশেষ কিছু ছাত্রনেতা, বিশেষ একটি শিক্ষা প্রতিষ্ঠান, তারা পুরোপুরিভাবে কুক্ষিগত করে ফেলেছে। ফলে এই যে গণ অভ্যুত্থানের, আপনারা জানেন যে বর্তমান ছাত্ররা তারা নতুন দল করেছে, তারা নতুন বাংলাদেশ গড়ার নানান স্লোগান দিচ্ছে, সেখানে তারা ইনসাফের কথা বলছে। আপনি যদি 24-এর গণ অভ্যুত্থানের মালিকানার ইনসাফি প্রতিষ্ঠা না করতে পারেন, তাহলে আপনি দেশের ভিতরে কোথায় আপনি? আমি একটা খবরের কাগজে স্টাডি দেখলাম যে সবচেয়ে কে বেশি মারা গেছে, 1 নম্বর হচ্ছে শ্রমজীবী মানুষ সবচাইতে বেশি মারা গেছে, ছাত্রদের চাইতে। তাদের তো কোনো অংশগ্রহণ নেই, কোনো ডায়ালগে, ঐক্যমতে নাই। আপনি পলিটিক্যাল এলিটের সঙ্গে সারাক্ষণ কথা বলতে, আমি সেদিকে যাচ্ছি। আপনি মাদ্রাসার শিক্ষার্থীরা কিভাবে মারা গেছে, আপনি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে, তারা কিন্তু আলোচনার মধ্যে নাই, মিসিং। এবং আপনি সরকারের যে চরিত্র দেখেন, সরকার 11টা সংস্কার কমিশন করেছে, অথচ আমাদের এই গণ অভ্যুত্থানের কেন্দ্র ছিল শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়। সরকার আজ পর্যন্ত শিক্ষা সংস্কার কমিশন গঠন করে নাই। এটা আমি শুরু থেকেই বলে আসছি। একটা রাষ্ট্র সংস্কারের পূর্ব শর্তই হচ্ছে শিক্ষা সংস্কার। কিন্তু কমিশনের রিপোর্টগুলোকে আদৌ বাস্তবায়িত হবে, এটা নিয়ে কিন্তু আমি সেদিকে যাচ্ছি। রাইট। ফলে এই যে সংস্কারের নামে যা হচ্ছে, সেখানে কিন্তু ওই কয়েকটা রাজনৈতিক দল
এবং ছাত্রদের কিছু প্রতিনিধি। এখানে জনগণের কথা কি শোনা আপনার হচ্ছে? মনে থাকবার কথা আপনার যে 90-এর আন্দোলন পর্যন্ত কিন্তু রেহমান সোবহান নেতৃত্বে টাস্ক ফোর্স হয়েছিল, 21 খণ্ড বের করেছে, একটা Exactly. আলমারি ভরে যাবে, Exactly. কোনোদিন কোনো সরকার খুলেও দেখেনি। আপনাকে আমি আরেকটা কথা বলি, কিছুদিন আগে এক রিক্সাওয়ালা, এক রিক্সা চালক ঢাকায় কোনো একটা সমাবেশে বলেছে যে আগে কথা বলতে পারতাম না, আর এখন কথা বলি শুনে না। ফলে এই যে আগে কথা বলতে পারতাম না, সেটাও যেমন ফেসিবাদী একটা চরিত্র ছিল, এখন যে কথা বলার পরেও যে যারা দায়িত্বে আছে তারা শুনছে না, বলে যে কোনো কাজে আসছে না, সেটাও তো এক ধরনের ফেসিবাদী। এই নিয়ে আমরা আরো কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, কোটা থেকে গণ অভ্যুত্থান। আমরা খানিকক্ষণ কথা বললাম, এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিন্তু এখনই, সঙ্গে থাকুন। আমাদের সঙ্গে আবু ইউসুফ দেওয়ান ভাই আছেন লক্ষ্মীপুর থেকে। দেওয়ান ভাই, আপনি যদি বলেন যে আপনি কি মনে করে এই আন্দোলনে অংশ নিয়েছিলেন? আমি জুলাই আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছি এই জন্য যে আমি যখন দেখলাম যে আমাদের সন্তানরা রাস্তায় মেধার ন্যায্যতার দাবিতে তারা যুদ্ধ করতেছে এবং বিভিন্নভাবে তাদেরকে হ্যারাসমেন্ট করতেছে, একটা পর্যায়ে তাদেরকে পাখির মতো গুলি করে মেরে ফেলতেছে। এমত অবস্থায় সে আন্দোলন যখন রূপ নেয় এক দফার দিকে, তখন আমি একজন গার্ডিয়ান হিসেবে, একজন অভিভাবক হিসেবে আসলে আর বাসায় বসে থাকতে পারিনি। আমি বেরিয়ে পড়েছি। আমি লক্ষ্মীপুরে বিশেষ করে আমার ছাত্রদেরকে, আমাদের পেশাজীবীদেরকে সংগঠিত করেছি। আমি মোহাম্মদপুরে সংগঠিত করেছি এই জন্য যে আসলে এটা ন্যায্যতার দাবি এবং ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা গত 15 বৎসরের মতো ন্যূনতম কথা বলতে পারি নাই। সেই দাবি আমাদের ছাত্ররা, আমাদের ছেলেরা সেটা নিয়ে এসেছে আমাদের সামনে। অতএব আমাদের একটু সাহায্য, একটু সহযোগিতা যদি সেটা বাস্তবায়িত হতে হয়, সেজন্য আমি অংশগ্রহণ করেছি। এখন কি একটু হতাশ মনে হয় না? ঠিক আছে, আমি মোটেই হতাশ না। আমি বলবো যে আমাদের আরো ভবিষ্যৎ রয়েছে। তবে এখানে আমরা সবাইকে বলবো, বিশেষ করে আমরা এখানে সাংবাদিক ভাইরা, আপনার মতো একজন অধ্যাপক, গোলাম মাওলা রনি ভাইয়ের মতো একজন কলামিস্ট, আমরা সবাই অংশগ্রহণ করেছি, আমরা গার্ডিয়ান হিসেবে অংশগ্রহণ করেছি। আমরা এই দাবি, এটার সুফল আমরা সবাই গ্রহণ করব, কোনো কারোর ব্যক্তি গোষ্ঠী বা রাজনৈতিক গোষ্ঠীর নয়। এবং এটা ভালো আমাদের, এটা আমি হতাশ নয়, আমি আশাবাদী। জি ইনশাআল্লাহ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে থাকেন, আপনাকে আরো প্রশ্ন নিয়ে আসবো। মেজর অবসরপ্রাপ্ত জামাল হায়দার, এটি হচ্ছে ভিয়েতনাম যুদ্ধের সময় আপনি জানেন যে যখন হাজার হাজার মানুষকে মারা হচ্ছিল, সব শেষে যখন নাপাম বোমা দিয়ে একটা মেয়ে যে নেকেট ন্যাংটা দৌড়াচ্ছে, যে নাপাম গার্ল, খুব বিখ্যাত, তখন লন্ডন থেকে বার্টন রাসেল বলেছিলেন, আই ক্যানট কিপ সাইলেন্ট, আমি আর চুপ থাকতে পারি না। ওই দেওয়ান ভাই বলেছে যে আমি গার্জিয়ান, আমি আর বসে থাকতে পারি না আমার সন্তানদেরকে যখন পাখির মতো গুলি করে মেরে। তো আপনি কোন বিবেচনায় মাঠে নেমেছিলেন জুলাই গণ অভ্যুত্থানে? আমরা একটু সংগঠিতভাবে নেমেছিলাম। এই ইতিহাসটা অনেক জায়গায় বলেছি আমি। সেটা হচ্ছে যে 17 তারিখে আবু সাইদ মারা যাওয়ার পর সবাইকে এক ধরনের ঝাঁকি দেয়। 17 তারিখে রাওয়ার চেয়ারম্যান, আপনারা চিনবেন, কর্নেল হক, উনি প্রথম আমাদেরকে টেলিফোনে কানেক্ট করেন। তো 17 তারিখ বিকেলে ওনার বাসায় আমরা 8-10 জন যাই এবং তখন থেকেই আমরা লাগাতার সবগুলো অনুষ্ঠানেই আমরা আসার চেষ্টা করেছি, প্রতিবাদ বা সভায়। মার্চ ফর জাস্টিস, ওখানে প্রথম লেফটেন্যান্ট ইফতেখার আসে এবং আমি শুরু করেছিলাম হচ্ছে 18 তারিখ থেকে। 18 তারিখে আমি প্রথম 300 ফিটে দেয়াল লেখা শুরু করি। আমি জানি না ইতিহাস কোথায় বা কে কোথায় লিখেছিল, গণহত্যার ক্ষমা নাই, সকল ঘাতকের কল্লা চাই, এই কথাটা আমি ক্যান্টনমেন্টের পাশেই লিখেছিলাম। আমার একটা ভিউ ছিল যে আমার মতো যে দ্রোহযুক্ত মানুষগুলো সেটা দেখুক, কানেক্ট হোক, তাদের দ্রোহটা সে জানতে শিখুক যে আরও মানুষ আছে আমার মতো। 2 নম্বর হচ্ছে ওখানে যারা এই ফ্যাসিস্টের অপারেটিভ যারা ছিল, তারা তো বন্দুকের উপরে ভর করেই ফ্যাসিস্ট বেড়ে ওঠে। তো তারা যেন বের হলে এই জিনিসটা দেখলে পারে তাদের মনের মধ্যেও এক ধরনের হয় যে প্রতিবাদ হচ্ছে আমাদের আশেপাশেই। আপনি তো সাবেক সেনা কর্মকর্তা, আপনি গোয়েন্দা, নজরদারি, ডিজিএফআই, এগুলাকে কিভাবে আপনি সামাল দেন এই চাপগুলোকে? আসলে আমরা যে 7-8 জন ছিল, এরা আসলে অনেক দিন ধরেই জাতাকলের মধ্যে ছিল এবং এই মানুষগুলো আমরা, খালেদা জিয়া যখন একদম বালি ট্রাকে অবরুদ্ধ ছিল তখন আমি কিন্তু বিএনপির কোনো সদস্য না, বাট আমি মনে আছে যে আমি ওয়াহিদুল নবী স্যার, স্কোয়াড্রন লিডার, ওনার নেতৃত্বে আমরা কিন্তু 13টা পরিবার ওখানে গিয়েছিলাম। এবং চাকরিরত ছিলেন? আমি চাকরি থেকে, আমি 2010 না, তখন চাকরিতে ছিলাম না, রিটায়ার্ড। সো এই প্রতিবাদের জায়গাটা আমরা জারি রেখেছিলাম এবং ফেসবুকে আমাদের যে ইন্টারনাল কমিউনিটি, এখানে আমরা যারা কথা বলতাম
তারাই কিন্তু এটাতে শুরু করলাম এবং আলটিমেটলি 3 তারিখে 2 তারিখে আমরা যে ডিএইচএসে মিছিল হলো সেগুলোতেও ছিলাম। তো এটা একটা ধারাবাহিকভাবে আমি দেখলাম যে এমন একটা সময় আসলো যে রিটায়ার্ড কমিউনিটি এই জিনিসটা মানুষদেরকে, অন্য মানুষদেরকে ব্যাপকভাবে উৎসাহিত করলো। সেটা আমরাও খুব অনুভব করেছিলাম। একদম শেষ দিকে এসে ব্যাপক হলো আর কি জিনিস। জামাল ভাই যেটা বলেন, অনেক ভাই একটু যদি বলি যে সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য আনা, প্রধানমন্ত্রী মেয়াদকে সীমিত করা, সাংবিধানিক পদগুলোকে কিভাবে মানে একটা নিউট্রাল জায়গা থেকে নিয়োগ দেওয়া যায়, কতটা আশাবাদী আপনার মনে হয়? না, প্রথমত হলো সামনে যে পার্লামেন্ট কিভাবে কাজ করবে? আপনি এমপিও ছিলেন এক সময়। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনাটা আসলে এটা কোনো খেলাধুলার বিষয় নয়। এর সাথে অর্থনীতির সংযোগ রয়েছে, অন্যান্য বিষয়গুলো সংযোগ রয়েছে। কিন্তু গত 11 মাসে সংস্কারের নামে, ঐক্যমত্য কমিশনের নামে যা কিছু করা হচ্ছে, মূলত জুলাই এবং আগস্টের বিপ্লবের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে সবাই ক্রেডিট নিতে চাচ্ছে। এখন যারা কখনো এই বিপ্লবের সঙ্গে ছিলই না, এমনকি বাংলাদেশও ছিলেন না যারা, এখন তারা এসে দেখা গেল যে সবার মাথার উপরে এসে বসে গেছেন অনেকেই। তারা এমন সব কথাবার্তা বলছেন, এমন সব কাণ্ড কারখানা করছেন যার সঙ্গে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, সেই রাজনীতির মিল নেই। ফলে কি হচ্ছে, তাদের কথাগুলো ভালো, অনেক ক্ষেত্রে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু সাধারণ মানুষ এগুলোর ধৈর্য হারিয়ে ফেলছে। এর ফলে অ্যাডাপ্টেবিলিটি, মানে তারা যে কাজগুলো করবে এটা আমাদের সমাজ কতটা গ্রহণ করতে পারবে, রাজনৈতিক দলগুলো কতটা গ্রহণ করতে পারবে, এটা যখন এই কাজের সাথে এখন যারা জড়িত তারা এটা বিবেচনা আনতেছেন না। এবং সবচেয়ে একটা বড় ব্যাপার আপনাকে বলি, রুশ বিপ্লবের 100 বছর আগের থেকে এটার কিন্তু প্ল্যান্টেশন হচ্ছে, এবং প্রথম প্ল্যান্টেশনটা হয় কলমের মাধ্যমে। ফ্রেঞ্চ রেভলিউশনের 100 বছর আগের থেকে কিন্তু ওই লুই রাজবংশের বিরুদ্ধে একটা প্ল্যান্টেশন হচ্ছে, এবং প্রথম যে কলম ধরেছিল তার হাত দিয়ে। এরপরে রুশো আসলেন, ভলতেয়ার আসলেন, এবং এই বিপ্লবটা আবার সফল করতে পরবর্তী আরও 100 বছর, অর্থাৎ 1789 যেটা হলো 1889 সন পর্যন্ত ডেমোক্রেসির জন্য অপেক্ষা করতে হয়েছে। এই যখন যারা আছে তারা এখন পর্যন্ত বের করতে পারেননি যে 2009 সনে শেখ হাসিনার বিরুদ্ধে কলম কারা ধরেছিলেন। এই কলম যারা ধরেছিলেন তারা কিছু মানুষের মস্তিষ্কে কিছু চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। পরবর্তীতে এই কলমের জোরে কিছু মানুষ কথা বলেছেন 2009, 10, 11, 12 কথা বলার পরে 2014-15 সন থেকে কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে ওই কলম এবং যে এটা হাতুড়ির আঘাতের মতো করে উজ্জীবিত হয়ে তারা রাস্তায় নেমেছেন। রাস্তায় নেমে আঘাতপ্রাপ্ত হয়েছেন 2014 সন থেকে ফিজিক্যালি। আপনার সেই যে ওরা বিএনপি যেটা বলে বিপ্লব, আর আওয়ামী লীগ যেটা বলে জ্বালাও পোড়াও, তো এই জিনিসগুলোতে দেখেন 2009 থেকে আজ অবধি পর্যন্ত যে মানুষগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে এই বিপ্লবটাকে একটা পরিপূর্ণতা দেওয়ার জন্য কলম চালিয়েছেন, কথা বলেছেন, জনমত তৈরি করেছেন, এবং অসংখ্য মানুষ অনেকে জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন। আর এটার চূড়ান্ত যে সফলতা এসেছে এই যুবকদের হাত ধরে। কিন্তু এই কোনো কিছু না করে, কোনো ধারাবাহিকতা রক্ষা না করে মনে হচ্ছে যে পুরো বিপ্লবটা জুলাই এবং আগস্ট, অর্থাৎ 1 মাস 5 দিনের আগে ওটা ছিল না, আর 1 মাস 5 দিনের পরে আর বাংলাদেশের নতুন কোনো ইতিহাস তৈরি হবে না। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হয়েছে, এবং প্রত্যেকটা বিপ্লবকে হৃদয় দিয়ে অনুধাবন করার জন্য কয়েকটা ধাপ লাগে। মিনিমাম একটা এডুকেশন লাগে, কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে, দেয়ার ইজ এ কন্ট্রিবিউশন। কিন্তু এখানে গিয়ে দেখুন যে টু দ্য পয়েন্ট আপনি বলতে পারবেন যে এই লোক কখনো বিপ্লব নিয়ে পড়াশোনা করেননি, এই লোক কখনো বিপ্লবের জন্য রাস্তায় নামেননি। সামনে জুলাই সনদ বলা হচ্ছে যে রাত পেরোলে কালকে দেয়া হবে। মূল ব্যাপার হলো যে আপনি অনেক কেবল কি কাগজে সনদ হবে? এটা শুধু কাগজে সনদ না, আমার তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে যারা পলিটিক্যালি কনসাস, দেশ নিয়ে খুব চিন্তা ভাবনা করে, তারা বিশ্বাস করেন এখন পর্যন্ত ওই 19 দফা, 31 দফা, এমনকি বঙ্গবন্ধুর 6 দফা, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কারো কোনো দফা অনুযায়ী তারা কিন্তু দফা অনুযায়ী কাজ হয় না, জুলাই সনদ দিয়ে কাজ হয় না। এমনকি আমি পার্লামেন্টে যারা খুব বড় পার্লামেন্টেরিয়ান, বিতর্ক করার জন্য তারা 2-4টি এই সংবিধানের দফা মুখস্থ করে আসে, কিন্তু সত্যিকার অর্থে সংবিধানটা যে কী জিনিস এটা তারা বুঝে না। এমনকি জুডিশিয়ারিতে যখন যায়, জুডিশিয়ারিতে হয় কি, যখন যে জিনিসটা প্রয়োজন হয় ওই ধারাটুকু নিয়ে তারা কম্প্রিহেনসিভ সর্বাত্মক চিন্তা। কিন্তু এখন যারা তৈরি করছে এই প্রোক্লেমেশনটা, যারা তৈরি করছেন তাদের তো এটা করার মতো অনুভূতিটা নাই, অভিজ্ঞতা নাই। আর যারা এটা ধারণ করবেন, মানে জনগণ যেটাকে বাস্তবায়ন করবেন, তাদেরও সেই জিনিস নাই। সব জায়গাতে এটা হাঙ্কি পাঙ্কি, হাইড অ্যান্ড সিক, এবং এখানে নয় ছয় বেশিরভাগই বিদেশ থেকে আসছে, তাদের দ্বৈত নাগরিকত্ব আছে। আমি বলি বিএনপির কথা, জামাতের কথাই যদি বলি, আপনি বিএনপি তো
যখন যুবকেরা বলে যে কোথায় ছিলেন খালেদা জিয়ার বাড়িতে যখন ট্রাক ছিল, তারা কথা বলতে পারে না। আবার এই যুবকদেরকে যখন এরা বলে এই মিয়া তুমি 2009 সালে তোমার বয়স কত বছর ছিল, 2014 সনে আমার লোকে গুলি খেয়ে মারা গেছে, তখন তোমার বয়স কত ছিল, তোমার বাপ কি করে, তুমি যে এত বড় বড় কথা বলছো, একটা মেম্বার অফ পার্লামেন্টের ওজন বুঝতে পারো, তার সামনে তোমার বাবা কখনো দাঁড়াইছে? একটা মেম্বার তো মেম্বার অফ পার্লামেন্টের বাসার ভিতরে ঢুকতে পারে না, তো একটা মেম্বারের সেই বড় বড় কথাবার্তা বলতেছে, তা আপনি বুঝছেন ব্যাপারটা, দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে কি হচ্ছে, আপনি দেখেন এই যে বৈঠক হচ্ছে, যা কিছু হচ্ছে, সব জায়গায় এটা লক্কর ঝক্কর, মানে এটা যে 18 কোটি মানুষের একটা সনদ সংস্কার, সে ওনারশিপের জায়গাটাকে ফিল করছে না। এরা হয় কি, ওই যে কিছু মানুষ আছে তারা শুধুমাত্র ইনফেরিয়র কমপ্লেক্সের কিছু লোককে তারা ডাকছে যারা তার সামনে কথা বলবে না, তারা তার কথা শুনবে এবং ভিন্ন মত প্রকাশ করার মতো যাদের অ্যাবিলিটি নাই তাদেরকে নিয়ে তারা সকাল বিকাল খাওয়া দাওয়া করছে রাষ্ট্রীয় অর্থ নিয়ে। ফলে এখানে যা হওয়ার পর তাই হবে। রনি ভাই অনেক ধন্যবাদ আসবার জন্য, কথা বলবার জন্য। এ নিয়ে আমরা আরও কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, কোটা থেকে গণ অভ্যুত্থান। আমরা খানিকক্ষণ কথা বললাম, এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিন্তু এখনই, সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, কোটা থেকে গণ অভ্যুত্থান এটিএন বাংলার বিশেষ আলোচনা অনুষ্ঠানে আপনাদের আরেকবার স্বাগত জানাচ্ছি। আমি রুবায়েত ফেরদৌস। বিরতির আগে খানিকক্ষণ কথা আমরা বলেছি, বিরতির পরে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ইথুন বাবু। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আলোচনায়, সঙ্গে থাকুন। এই পর্যায়ে আমি একটু ডান দিকে যাব, মোহাম্মদ আবু হানিফ আমাদের সঙ্গে আছেন ঢাকার মিরপুর থেকে। আপনি যদি আপনার অভিজ্ঞতা বলেন যে কেন আপনি এই আন্দোলনে যোগ দিয়েছিলেন। কোঠা থেকে গণ অভ্যুত্থান এই অনুষ্ঠানের আয়োজন করার জন্য এবং সেখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অ্যাকচুয়ালি আমরা সবাই পেশাজীবী বর্তমানে, আমাদের এখন যে এজ, আমরা স্বাধীনতা যুদ্ধ দেখিনি তখন, হয়তোবা থাকলেও খুব ছোট ছিলাম, মনে নেই, কিন্তু আমরা সবসময় শুনে আসছি যে মুক্তিযুদ্ধের চেতনা 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 শুনতে শুনতে কান জ্বালাপালা হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি মুক্তিযুদ্ধ কী জিনিস সেটা আমরা দেখিনি। তারপরে 69-এর গণ অভ্যুত্থান, এটা তো আমরা শুনে আসছি, ইতিহাসে পড়ে আসছি, কিন্তু আমাদের যখন আমরা বুঝতে শিখেছি তখন 90-এর গণ অভ্যুত্থান দেখেছি, তখন আমাদের বয়স একেবারেই যুবা, আমরা মাত্র কলেজ থেকে বের হয়েছি। তখনও দেখেছি যে আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, তারপরে 2024-এর আন্দোলন আমরা দেখলাম। আন্দোলনের বিষয়টা ছিল কিন্তু খুব ঠুনকো একটা বিষয়, যে কোঠার বৈষম্য বিরোধী ছাত্ররা যে সমাজের যে বৈষম্যগুলি আছে সেগুলো দূর করার জন্য যে আন্দোলনটা তৈরি করেছে। চাকরির ক্ষেত্রে কোঠার যে দৌরাত্ম্য ছিল, সেখানে মেধাবীরা সেখানে চান্স পেত না, ভালো পরীক্ষা দিয়েও যেখানে একজন ছেলে, সেটা আমরা জানি। আমি বলতে চাই আপনার ব্যক্তিগত অংশগ্রহণটা কেন, আমি আসছি সেখানেই আসছি, যে সে আন্দোলন থেকে যখন তারা আন্দোলন করছে, গভর্নমেন্ট সেখানে মোটেও টলারেন্স দেয়নি বা গুরুত্ব দেয়নি, কিন্তু সেটা না করে উল্টা ছাত্রদেরকে দমানোর জন্য তৎকালীন ফ্যাসিস্ট সরকার সেখানে তাদেরকে বিভিন্ন হুমকি দামকি দিয়েছে, কথাও বলেছে যে তাদেরকে দমানোর জন্য ছাত্রলীগই যথেষ্ট, এবং সেটা করেছেও। আমি আমার ইউনিভার্সিটিতে দেখেছি সেদিন রাত্রে যে ঘটনা ঘটেছে সেটা সবাই দেখেছে, এবং যখন দেখলাম যে আমাদের ছেলেমেয়েরা এই আন্দোলন করতে গিয়ে সেখানে মারা যাচ্ছে এবং কেউ পঙ্গু হচ্ছে, কেউ গুম হয়ে যাচ্ছে, তখন কিন্তু সেখানে আমাদের মনের ভিতরে এজ এ মানুষ হিসাবে আমরা কিন্তু ঘরে বসে থাকার মতো অবস্থায় আমরা ছিলাম না, এবং সেই উদ্বুদ্ধের কারণেই কিন্তু আমরা সেই আন্দোলনে যুক্ত হয়েছি। এবং আমি সেখানে, আমরা তো অনেকক্ষণ আলোচনা এগিয়ে নিয়ে গেছি, সাংস্কৃতিক কর্মী যারা ছিলেন বিভিন্ন ফিল্ডে, তাদের যে অবদান ছিল জুলাই গণ অভ্যুত্থানে, দুই রকম দেখেছি, মিক্স। আমরা দালালিও দেখেছি, স্থাপকতাও দেখেছি, আবার কাউকে দেখেছি যে না, সত্যি সত্যি জুলাই গণ অভ্যুত্থানের স্পিরিটকে নিয়ে একটা বৈষম্য, একটা নির্যাতন, নিপীড়ন, স্বৈরতন্ত্রের বিরুদ্ধে তারা কথা বলেছেন। এই মিক্সড অনুভূতিটাকে আপনি কিভাবে দেখছেন আসলে? আমাদের যে যারা এখনো আছে এই ফিল্ডে, আর 71 থেকে তো দালালের উৎপত্তি আছে। জি, আপনি 71 থেকে দালাল দমাতে পারেননি, আপনি এখন দমাবেন কি করে? প্রথম প্রশ্ন, আমার উত্তরটা হলো এটা। আমাদের যে কাজগুলো ছিল, একটা গান কিন্তু রুবাইত অনেক কিছু করতে পারে, নিশ্চয়ই। যেমন আমাদের ছোট্ট একটা গান ছিল, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। তো আমরা এটা দিয়ে কিন্তু কাজ শুরু করেছিলাম। আমরা প্রায়
39টা গান করছিলাম। তারপর আমাদের আরো ছেলেপেলেরা র্যাপ করছে, হান্নানরা র্যাপ করছে, আওয়াজ ওটা কথা কথা দারুণ প্রভাবশালী ছিল এগুলো। অনেক, মানে আমরা সবাই মিলে কিন্তু একটা, এটা কিন্তু এই আন্দোলনটা ছিল কিন্তু সকলের, কেউ কিন্তু দাবি করতে পারবে না। যেমন আমরা বলি দেশটা কারো বাপের না, সেরকম এই আন্দোলনও কারো বাপের না। ছাত্র জনতা, কৃষক, শ্রমিক সবাই ছিল এখানে, কিন্তু সকলের অংশগ্রহণ ছিল। ছোট্ট একটা বাচ্চা রামপুরাতে জানলা দিয়ে পানি ফেলছে, টিয়ারসেল মারছে, কেদানি গ্যাস মারছে, অমুক তারা কাপড় দিচ্ছে, কাগজ ফেলছে, পানি দিচ্ছে। এই যে সবার অংশগ্রহণটা ছিল, আমরা মুখে বলতে পারছি, কথা বলতে পারছি, আমরা পালিয়েছিলাম। আমাদেরকে পেলে টুকরা টুকরা করা হতো, এটা আমি জানি। আমার বাসাতে এই জন্য এখনো দরজাটা ঠিক করিনি, দরজাটা যেভাবে ভাঙা ছিল ওইভাবে ভাঙা রাখছি। আমি মগবাজারেই থাকি। তো এইখানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম থেকে ধরেন উনাকে, উনি কিন্তু জেলখানা থেকে বিদ্রোহ করছেন। তো এই পিছিয়ে কোনো কোনো একটা নাটক, একটা গান, একটা কবিতা কিন্তু দেশকে অনেক জায়গায় নিয়ে যেতে পারে, চেতনার মধ্যে থাকতে পারে। তো এই জিনিসগুলো আমাদেরকে মনে রাখতে হবে যে শিল্পীদের যে একটা গান, এই যে শিল্পীদেরকে ধরে নিয়ে এসে, এই যে আপনি বললেন কথা হান্নানকে ওখানে তুলে নিয়ে চলে যাচ্ছে, শিল্পীদেরকে নিয়ে গিয়ে মুখ বেঁধে ফেলছে। 5 আগস্টের পরেও কিন্তু দেখি শিল্পীরা কিন্তু অনুষ্ঠান করতে পারছে না, টাঙ্গাইলে তাকে অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না, মাজারগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, বাউল গান করা যাচ্ছে না, বাউল গান নাটক করতে দিচ্ছে না। তাহলে কি হলো, চেঞ্জটা কোথায়? আপনি 12 মাসে কি পেলেন? এবার আমি আপনাকে জিজ্ঞেস করি, 12 মাসে আমরা কি পেলাম? সেই প্রশ্ন আমরা করছি সবার কাছে। 12 মাসে আমরা পেলাম হচ্ছে, প্রথম 1 মাস ঠিক ছিল, অবজারভেশনটা আমাদের ছিল যে 1 মাসের মধ্যে দেখলাম যে সবাই ওদেরকে খুব ভালোবাসছে, প্রায় 80% লোক, 90% লোক ওদেরকে ভালোবাসছে। গত সপ্তাহের অবজারভেশনে দেখলাম এবার 15% লোক, 5% লোক ওদেরকে ভালোবাসছে না। কারণ আমার বাবা যখন, আমি উপদেষ্টা, আমার বাবা যখন মনে করেন সেই ওই স্বৈরাচারের মতো ব্যবহার করবে, একজন উপদেষ্টার পিএসের টাকা এত হবে, অমুক সময় বাংলাদেশ, এটা তো না, এটা তো আমরা চাওয়ার জন্য তো এই আন্দোলনটা করিনি রুবেদ ভাই। এটা আমরা চাইছিলাম একটা সুন্দর, দেশটা তো আমাদের সবার। আপনি একটা ছোট্ট কথা, দ্রুত কি আপনি হতাশ হচ্ছেন? অনেকে কিন্তু বলেছে তারা আশাবাদী, তারা একটু দেখতে চায় একটা নির্বাচন হোক। 54 বছর ধরে তো আপনি আশাবাদী, জনগণের নির্বাচনের ভোটে কেউ আসুক, একটু অপেক্ষা করতে বলছে। না, 54 বছর তো আপনি আশাবাদী আছেনই। আপনাকে তো স্টার্টিং থেকে তো আপনাকে মিথ্যা দিয়ে দেশটাকে সাজানো হয়েছে। খেয়াল করেন যে 72-এ উনি কি করছেন, শেখ মুজিব 1 নয়তন্ত্র তৈরি করছিল না? সবকিছু তো আপনাদের সাংবাদিকের মুখ বন্ধ করে দিচ্ছে, 2-1টা খবরের কাগজ ছাড়া কিছু ছিল না। শিখাইছে কারা? এটা 30 লক্ষ বলে দিয়েছে, 30 লক্ষ শহীদ হয়ে গেছে, 3 লক্ষর জায়গায় 30 লক্ষ হয়ে গেছে। এই যে মিথ্যা দিয়ে শুরু করছেন, আজও অব্দি দেখেন, এদিকে 74-এর দুর্ভিক্ষে তো মনে করেন মানুষ না খেয়ে মরছে, আর এদিকে ছেলের বিয়ে। 71 তো সত্য, মানুষ তো মেরেছে, পাকিস্তান 71-কে তো আপনাকে আগে রাখতে হবে। 71-এর সাথে তার এটাকে তুলনা করতে হবে, কিন্তু অস্বীকার করা যাবে না। 71-কে তো আপনি এটার সাথে তুলনা করতে পারবেন। এক্স্যাক্টলি, 71-এর মর্যাদা আমি মনে করি হাজার কারোর সঙ্গে তুলনা করা যায় না। 71, আমি তো এটাই বলছি আপনাকে, 71-এর সাথে একটা পতাকা, এটা একবারই পায় মানুষ। 71-এর সাথে 24-এর আপনি তুলনা করতে পারেন। 71 জায়গায় আপনার মধ্যে দেখলাম 71-কে ছোট করার একটা জায়গা আছে, এটা কেন? ছোট করার কোনো জায়গা নাই, 24-কে বড় করার জন্য 71-কে ছোট করার জায়গা, সেটা কিন্তু মানুষ আবার নিচ্ছে না। না, এটা কোনোদিন নেওয়া যাবে না। শুরুতে কিন্তু শুরু করেছিল যে জাতীয় সঙ্গীত পরিবর্তন, মানুষ কিন্তু এটা বললাম যে আপনি কিছু বললেন না যে দালাল আছে, এই দালালরা জাতীয় সঙ্গীত। আসবো আপনার কাছে হারুনুর রশিদ ভাই, একটু যদি আপনি বলেন, ঢাকা জেলার কেরানীগঞ্জ থেকে আপনার অভিজ্ঞতার কথা শুনি। আপনি কোনো ভূমিকা দিয়ে না, আপনার নিজস্ব অংশগ্রহণটা আমাদেরকে বলেন। জি, আমি ইতিহাস কাহিনী আমরা জানি, হ্যাঁ সবাই জানে যে আমি কোটা থেকে কিভাবে আন্দোলন হচ্ছে সেটা তো আমি জানেন। আমি হারুনুর রশিদ, আমি দলের শুরু থেকে বিভিন্ন আমাদের যে যারা সন্তান যারা আছে তাদের যে এই কোটা আন্দোলনে যেভাবে আগে আসছিল এবং স্বৈরাচারী সরকার এদেরকে যেভাবে অত্যাচার করছে এবং হত্যা করছে, এই অত্যাচারেরটা আমরা সহ্য করতে পারি নাই। আমাদের যারা আমার সন্তান, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তাকেও ঘরে রাখা যায় নাই, সে চলে গেছে প্রতিদিনই, তার বন্ধুবান্ধব সবাই যাচ্ছে, সেও গেছে। এর জন্য এবং আশেপাশে যারা আমাদের বন্ধুবান্ধবের যারা সন্তান আছে সবাই দলে এই আন্দোলনে অংশগ্রহণ করছে। আমরাও দলে তাদের সাথে সাথে গেছি এবং ওখানে আমরা দলে বিভিন্নভাবে সহযোগিতা করছি আমাদের সন্তানদের। দলে অনেকে দলে পানির জন্য বা খাবারের জন্য, দুপুরে খাবার জন্য। এই আন্দোলনে শুধু ছাত্রদের সাথে সাথে আমাদের যা গার্জেন ছিল তাদের সম্পৃক্ত ছিল, প্রচুর রকম সাহায্য সহযোগিতা করেছে। সবার সম্মিলিত প্রচেষ্টাই এত বড় একটা স্বৈরাচার সরকারের সাথে আন্দোলন করে আমাদের এই ছাত্ররা যে বিজয় ছিন আনছে, এটা। আপনি কতটা আশাবাদী? এদিকে কিন্তু হতাশা বেশি ব্যক্ত করছে। না, আশাবাদী আমরা চাচ্ছি যে যেহেতু আমরা একটা বড় ধরনের একটা আশা নিয়ে আমরা এই
একটা 16 বছর যে স্বৈরাচারী সরকার ফ্যাসিস্ট সরকার তাদেরকে আমরা প্রতিহত করতে পেরেছি। আমরা চাচ্ছি আমাদের একটা সুষ্ঠু, আমাদের যারা এখন দায়িত্বে আছে, আমাদের একটা সুন্দর একটা ইলেকশন দেবে যেখানে সবাই অংশগ্রহণ করবে এবং একটা সুন্দর ইলেকশনের মাধ্যমে একটা সুন্দর একটা সরকার হবে এবং দেশের প্রত্যেকটা জনগণ ঠিকমতো যদি আবার। অনেক ধন্যবাদ আপনার এই আশাবাদের জন্য। ডক্টর রব্বানী, আপনি যদি একটু বলেন, 90-এর পর থেকে অন্তত 3টা নির্বাচন কিন্তু আমরা ভালো পেয়েছিলাম, সুষ্ঠু হয়েছে, অবাধ হয়েছে, নিরপেক্ষ হয়েছে, দেশে বিদেশে স্বীকৃতিও পেয়েছে, কিন্তু নির্বাচনের পরে সুশাসনকে আমরা পেয়েছি, আমরা কিন্তু পাইনি, গুড গভর্নেন্স কিন্তু হয়নি। তো আপনি কতটা আশাবাদী সামনে নির্বাচন হবে, যে সরকার আসবে আসলেই কি মানুষকে সুশাসন, আইনের শাসন এগুলো কি দিতে পারবে, বৈষম্য দূর করা, শ্রমিকের বেতন ভাতা, ন্যায্যতা এগুলো কি তৈরি হবে, নারী স্বাধীনতা থাকবে? দেখুন, গত 15 বছরে বিশেষ করে এটা দীর্ঘদিনের একটা আপনার কি বল ধারাবাহিকতা এবং বিশেষ করে গত 15 বছর আপনি দেখবেন বাংলাদেশের সবচেয়ে ক্ষতি হয়েছে কোন জায়গাতে? ক্ষতি হয়েছে আমাদের প্রাতিষ্ঠানিক জায়গাগুলোতে। প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। আপনি শিক্ষা প্রতিষ্ঠান বলেন, আপনি প্রশাসন যন্ত্র বলেন, বিচার বিভাগ বলেন, সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। ফলে এই প্রতিষ্ঠানগুলো ফিরিয়ে নিয়ে আসা, পুনরুদ্ধার করা, আমি বারবার একটা কথা বলছি যে বাংলাদেশের 24শে গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যে বিষয়টি আমাদের দরকার সেটা রিক্লেইম করা, আমাদের সব কিছু, আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসকে রিক্লেইম করা। কারণ এই যে বললাম জনযুদ্ধের ইতিহাসটা এক ব্যক্তি এক দলের নামে কুক্ষিগত করা হয়েছে, সেটাকে রিক্লেইম করা, পুনরুদ্ধার করা, যার অবস্থান সেই ক্রেডিট তাদেরকে দেওয়া এবং এই প্রতিষ্ঠানগুলোকে রিক্লেইম করা, পুনরুদ্ধার করা। সেই পুনরুদ্ধার কাজটি করার খানিকটা দায়িত্ববোধ হয় এই অন্তর্বর্তীকালীন সরকারের ছিল। কিন্তু প্রবলেম যেটা হয়েছে সেটা হচ্ছে এই সরকার শুরু থেকে তাদের কার্যতালিকায় ঠিক করতে পারেনি। মানে কাজ তো অনেক, আপনি কোন কাজটি আগে করবেন, কোন কাজটি পরে করবেন, ফোকাসটা আপনি কোথায় করবেন, প্রায়োরিটি, তাদের যে কার্যতালিকা ঠিক করতে পারেন, তাদের কাজের প্রায়োরিটি ঠিক করতে পারেনি। ফলে তারা এত কিছু নিয়ে তারা একটা এখন নির্বাচন নিয়ে কি আপনি আশাবাদী? কবে নির্বাচন হবে, আদৌ হবে কিনা, এই আলোচনা কিন্তু আছে। আছে। দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সরকারের প্রতি মানুষের যে আস্থা ছিল, আপামর জনসাধারণ যে আস্থা ছিল, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার আস্থার জায়গাটা নড়বড়ে হয়ে গেছে। ফলে এই সরকারের এখন এক্সিট বোধ হয় একটা নির্বাচন দিয়ে যাওয়া। এখন নির্বাচনটা কখন দিবে, সরকারের সাথে রাজনৈতিক দলগুলোর সংলাপ চলছে, আলাপ আলোচনা চলছে। যেটা খুবই লক্ষণীয় সেটা হচ্ছে এই আলোচনার জনগণ চলছে যে ঠিক এই সরকারের অধীনে নির্বাচন হবে কিনা, নাকি এদেরকে সরিয়ে দিয়ে আরেকটা নতুন অন্তর্বর্তীকালীন সরকার আসবে কিনা, এই আলোচনা কিন্তু হয়েছে। আমি যদিও অতটা মনে করছি না, দেবপ্রিয়দা কিন্তু বলেই ফেলেছে যে এই সরকারকে এক্সিট নেওয়া উচিত। জি, না, আমি মনে করি যে এই সরকারের এখনো সুযোগ আছে, তারা একটা নির্বাচন ফিরিয়ে আস্থা ফিরিয়ে নিয়ে এসে একটা নির্বাচন দিতে পারে। আমি জাস্ট দুটো ডিবেট এইজন্য বললাম। অশ্রু তালুকদার, জামালপুর থেকে একটু যদি আপনি বলেন যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, কেন কিভাবে অংশ নিলেন আপনি? ধন্যবাদ। আমি মূলত ফেসবুকে কিছু লেখালেখি করতাম, ওটা সরাসরি দেখতাম যে ওই ফ্যাসিস্ট সরকারের বিপক্ষেই যেত। কিছু আমার আত্মীয় স্বজনরা বা বিভিন্ন যারা ওয়েল হিসেবে তারা বলতো, তুমি যে লিখতেছো এটা কিন্তু তোমাকে বিপদে পড়বা, এরকম একটা বিষয়। তো দেখতে দেখতেই কিছু কিছু আমার দুই ছেলে, তা আমার ছেলে যখন যেদিন বললো যে তার স্কুলের বন্ধু রেসিডেন্সিয়ালে পড়ে, ও ওই দিন মারা যায়, সেদিন থেকে আমার আর বিষয়টাকে আমি ছেলেকে উন্মুক্ত করে দিলাম এবং আমি ওর সাথেই আমি বললাম যে আর ঘরে থাকা যায় না। তা আমরা জব করি, তারপরেও ওকে সাপোর্ট দিয়ে যেতাম। আমরা ওদের অংশগ্রহণের ক্ষেত্রে আমরা যতটুকু সাপোর্ট দেওয়ার দরকার দিলাম। এই লেখালেখির কারণে ওই সময় যে কোনো একজন আওয়ামী লীগেরই একজন ইয়ের সাথে আমার সাথে মোবাইলে বেশ হট কথাবার্তা। আনফর্চুনেটলি সেদিন রাত 12টার পর থেকে আমার মোবাইল বন্ধ হয়ে গেল। আমার ওই মুহূর্তে খুবই ইম্পর্ট্যান্ট একটা সময় ছিল, যে বড় ছেলেটার ভিসা হয়ে গিয়েছিল, আমি করব, কিন্তু দেখা গেল যে আমি আর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলাম। যে একাধারে লেখা আর ওই দিনের এত হট কথাবার্তার পরে কেন এটা হলো, 10 নম্বরে গন্ডগোল হলো, আমরা সেখানে উপস্থিত, সে এটাকে আন্দোলন হিসেবেই নিচ্ছে না, এটা আমাদের একটা হট্টগোল হিসাবে নিচ্ছে। তখন আমি ছেলেকে নিয়ে গেলাম, বড় ছেলেকে নিয়ে ঘুরতেছি যে কি করা যায় এই মুহূর্তে। আমি যখন গেলাম 3 দিন পরে মোবাইলের সেই করার জন্য, তখন বলি যে আপনার মোবাইলটা ব্ল্যাক লিস্টেড। তখন সরকার এতে ব্ল্যাক লিস্টেড আমি পড়ে গেলাম। আমার আতঙ্ক হয়ে গেলো, ছেলেটা চলে যাবে, ইউএসএতে চলে যাবে, আমি কিভাবে এখন এই আমি কোন দিকে সামলাই। তো এইটাকে কেন্দ্র করে আমার ভিতরটা আরও জ্বলে পড়ে যাচ্ছে যে আমি আর বসে থাকতে পারবো না। ছোটো ছেলেকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম তোর আন্দোলনের সাথে শরিক হয়ে। এবং যেদিন মারা গেল রেসিডেন্সিয়ালে ফারহান, তারপর দিন আমার ভাগনা সেও আহত হলো।
তা সেই থেকে আমরা পাইলাম যে না এটা করা যাবে না, মানা যায় না। আমি এরশাদ বিরোধী আন্দোলনের সময় এই মিছিল মিটিংয়ে ছিলাম, ওই ধারাবাহিকতায় আমি এটাকে যে নিজের বিবেকের কাছে যে মেধা যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার পাবে, কেন এই মুহূর্তে আমার মেধা বসে থাকতে পারে না। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এটিএন বাংলার বিশেষ অনুষ্ঠান জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, কোটা থেকে গণ অভ্যুত্থান। আমরা খানিকক্ষণ কথা বললাম, এই পর্যায়ে ছোট্ট বিরতি নিচ্ছি, ফিরছি কিন্তু এখনই, সঙ্গে থাকুন। মেজর হায়দার, আপনি যদি একটু বলেন যে দেশ তো লাইনচ্যুত হয়ে গেছে সবাই বলছে, যদি আবার লাইনে ফেরত আনতে চায় কি করতে হবে আপনার বিবেচনায়? একটু বুলেট আকারে বলেন যে এইগুলো করা দরকার। সমস্যার উপলব্ধি আমাদের সবারই হয়েছে। এটা তো ব্যাকরণের একটা প্রশ্ন যে দেশটা শুরু থেকেই যাদের হাতে শাসনভার দেওয়া হয়েছে তারা অলমোস্ট থার্ড পার্টি, তারা আন্দোলনের ওনারশিপ তাদের কাছে ছিল না, তারা আন্দোলনের ওনারশিপ না, অ্যাজ ইফ আমরা থার্ড পার্টি হিসেবে তাদেরকে এঙ্গেজ করেছি না। কিন্তু কেউ কেউ কিন্তু আন্দোলনে ছিল, খুব কম, খুব কম। মানে তারা কি আন্দোলন কি ওন করে, এক নম্বর। আর দুই নম্বর হচ্ছে সরকারের ওনারশিপটা কার, সেটা একটা প্রশ্ন। আপনি যারা আন্দোলনে ছিল তারা কি সরকারকে ওন করতে যাচ্ছিল সেভাবে? তো এই প্রবলেমটা যখন ছিল, আরেকটা জিনিস হচ্ছে আমরা আসলে কি করেছিলাম। দেখেন, এক একজন এক একভাবে দেখবে। আমি একজন সামরিক সদস্য হিসেবে, আমি সার্বভৌমত্বের একজন সৈনিক হিসেবে আমি দেখেছি ফ্যাসিস্ট সরকার 6টা বড় অপরাধ করেছিল, তার মধ্যে সার্বভৌমত্ব হনন একটা অপরাধ ছিল। তো সেই জায়গাটা থেকে আমি মনে করি যে বাংলাদেশে ফ্যাসিস্ট সরকারের চেঞ্জে সার্বভৌমত্বটা পক্ষের শক্তির জয় হয়েছিল। এবং যদি আমরা দেখি যে আপনি যখন একটা জয় যাই, আমরা মানে মিলিটারি থেকে আসি, যে আমরা যখন আক্রমণ করি, আক্রমণ করে যখন শত্রুকে পদানত করি, টার্গেটে পৌঁছায় যাই, তখন কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিরোধ বাধা থাকে, এগুলোকে আমরা র্যামন্যান্টস বলি। এগুলোকেই আমরা ঘায়েল করেছিলাম। যে অপারেটিভ ফ্যাসিস্টকে ফ্যাসিস্ট হিসেবে প্রতিষ্ঠা করেছিল, সেই অপারেটিভসকে আমরা নিউট্রালাইজ করি নাই, তারা তাদের মতোই আছে। তো যার কারণে সেগুলো নিউট্রালাইজ না করার কারণে এখানে যে মাইন্ড গেমটা হচ্ছে পরবর্তী নির্বাচন, ক্ষমতা আরোহণের মাইন্ড গেম, এইটার মানে একটা ব্যক্তি স্বৈরাচারের হয়তো পতন হয়েছে, কিন্তু ব্যবস্থা, সিস্টেম, প্রথা সবই আগের মতো রয়ে গেছে। ফ্যাসিস্টের যে অপারেটিভ সেটা তো আমরা এখনো রয়ে গেছে। জি, আমাদের সঙ্গে বাগেরহাট থেকে আসলাম হোসেন সাহেব আসেন। আপনি যদি একটু বলেন সংক্ষেপে, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনতে চাই। আমি ঢাকা মেডিকেল থেকে মিরপুর 10-এ রওনা দিয়েছি। এই সময় আমার এক বোনের ডান সাইডে হাতে মনে হয় 2টা না 3টা আঘাত করছে আর কি। করার পরে সে পড়ে গেল, ওখানে পড়ে যাওয়ার পরে বলছে যে আমাকে একটু পানি দে। তা আমি তখন হুন্ডা নিয়ে যাচ্ছিলাম, হুন্ডাটা পাশে রেখে পাশের দোকান থেকে 2 কেস পানি কিনলাম। পানি কিনে আমি বললাম যে না, ওইখান থেকে কে পানি নেবা, এই পানিটা তোমরা নাও। তারপরে ওরা ওখান থেকে পানি নেওয়া শুরু করলো অনেকে। তারপরে আমি অ্যাকচুয়ালি হচ্ছে কি ফুটবল খেলতাম, আমি ফুটবল খেলতাম, আমি সবসময়ের জন্য ডিফেন্সে। আমার তখন একটা এসে গেল কি যে আমাদের এরকমের ছোট ছোট ভাইদের বা ছেলেদের যেভাবে আঘাত করা হচ্ছে বা গুলি করে মারা হচ্ছে, তাহলে আমি তো ডিফেন্সে ভালোই খেলতাম, খারাপ খেলতাম না, তাহলে এদেরকে নিয়ে আমার একটু মাঠে থাকতে হবে। তখন আমি 10 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, মিরপুর, টোটালে সব এদিকে আমি ঘুরছি। এইটা দেখে মানে এখন নাম বললে তো কী হবে জানি না, আমার পার উপর দিয়ে গাড়ি উঠায় দিছে, আমার পা ফ্র্যাকচার হয়ে গেছে। আমার অলরেডি পা হচ্ছে কি প্লাস্টার করা ছিল 15 দিন। তাহলে ঘটনাটা হচ্ছে কি যে আমরা যদি একটা ভালো কাজ করতে যেয়ে যদি আমাদের এই ক্ষতিটা হয়, এটা তো আমি তো কোনো খারাপ কাজ করতে যাইনি। ওই যে আমার একটা বোনের আঘাত খেয়ে সে পড়ে গেছে, পড়ে যে পানির কথা বলছে, আমি তাদেরকে পানি কিনে দিছি। কিন্তু এইটার মানে নয় যে আমাকে আমার পার উপর দিয়ে গাড়ির চাকা উঠে দেবে। এটা কি কোন দেশে আমরা বসবাস করি? আমাদের তো কোনো স্বাধীনতা নাই যে আমি আজকে বাসা থেকে আসছি, আমি যে বাসায় ফিরে যেতে পারবো, এটার তো কোনো নিশ্চয়তা নাই। তো এখন কেমন বোধ করছেন 1 বছর পরে? এখন একটু রিল্যাক্সে চলাফেরা করতে পারি, কথাবার্তা বলতে পারি, বাক স্বাধীনতা আছে। অনেক ধন্যবাদ আপনাকে। একদম শেষ পর্যায়ে রাব্বানী ভাই যদি বলেন করণীয় কি, একদম বুলেট আকারে, সময় নেই আমাদের, 1 মিনিট, কি করতে হবে? দেখুন, প্রথমত আস্থা ফেরাতে হবে, এবং সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে এই স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থানের কৃতিত্ব হাইজ্যাক করা হয়েছে, এটাকে ফেরত দিতে হবে। জুলাই সভার এই জায়গায় ফেরত দিতে হবে। এবং সরকারে যারা আছে
তাদেরকে বুঝতে হবে। দেখুন আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে থার্ড পার্টি, অনেকটা তাই কিন্তু, কারণ তাদের অনেকেই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে না, তারা অনেকেই গণঅভ্যুত্থানটা দেখেন নাই, কাছে থেকে দেখেন নাই, তারা এসে ফলে এই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করা এবং যেই অপারেটিভসগুলো, খুবই গুরুত্বপূর্ণ কথা, আপনি ওই ফ্যাসিস্ট প্রশাসন তো রয়ে গেছে, আপনি তাদের উপর ভর করে কিভাবে আপনি গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন করবেন, ফলে সেগুলোতে আপনাকে হাত দিতে হবে, সেটাকে ডিসফাংশনাল করতে হবে, কিন্তু সেটা এখনো হয়নি। সেগুলো নিউট্রালাইজ করতে হবে। করণীয় কি তাহলে কালচারাল ফ্রন্টে কি করতে হবে? সাথে আমি একমত হয়ে একটু কথা বলি। নির্বাচনের বিষয়ে নির্বাচন কমিশন কর্তৃক জাতীয় সংসদ নির্বাচনী এলাকায় সীমানা নির্ধারণের বিষয়ে চলমান কার্যক্রমের প্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে পর্যালোচনা ও সমন্বয়ের জন্য একটি কমিটি গঠন করা হয়েছে, যেটার আহ্বায়ক হচ্ছে নজরুল ইসলাম খান এবং অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সদস্য সচিব। এটা করা হয়েছে নির্বাচনের থেকে, এটা গতকালকে একটা ছিল, বিএনপি থেকে ছিল। তা আমি যেটা বলছি 5ই আগস্টের আগে আমরা কিন্তু কাউকে গানে পাইনি। এবার ভাইয়ের সাথে আমি একমত হই। এবার যে মনে করেন সেই উড়ে আসা কোকিল গুনে এসে জুটেছে, আমি সেই তমুক সেই তমুক সেই, কারোর সাথে ছবি থাকলেই হবে। আপনার এখন ছবি ব্যবসা আছে একটা, আপনার পাশে গিয়ে ছবি তুলছে, আগের সরকারের সময় দেখতাম, হ্যাঁ সব ওইটা আছে মন্ত্রীদের সঙ্গে, হ্যাঁ হ্যাঁ এই জিনিসটা আছে এখনো। আইনের শাসন এবং আপনার জবাবদিহিতা যদি থাকে, এই দুটো জিনিস কিন্তু ভালো পয়েন্ট বলেছেন, আইনের শাসন এবং জবাবদিহিতা। মেজর হায়দার, করণীয় কি বলে আমি একটা বলি, আমরা ছোটবেলায় সরল অঙ্ক করতাম, সরল অঙ্ক, অঙ্কটা কিন্তু জটিল ছিল, লেখাটা তো সরল করো, কিন্তু অঙ্ক কিন্তু জটিল হইতো, জটিল ছিল, ফলাফল তো 12-র 5, আমারও মনে আছে। আচ্ছা, কিন্তু প্রবলেমটা হচ্ছে ওখানে একটা প্রোটোকল থাকতো, সেটার নাম হচ্ছে বডমাস। খেয়াল করেন, বডমাস। তাহলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে যে সার্বভৌমত্বের পক্ষের শক্তি, জুলাই বিপ্লবটাই হচ্ছে সার্বভৌমত্বের পক্ষের। আপনি দেখেন যেই দলটা ফ্যাসিজম করেছিল, তারা আরেকটা দেশের হয়ে এখানে কিন্তু অপারেট করতো, আরেকটা দেশের হয়ে। এটা হচ্ছে প্রধান এবং সবচেয়ে শক্ত, তো সার্বভৌমত্বের পক্ষের শক্তিকে একত্রিত হতে হবে, বাংলাদেশপন্থী হতে হবে। আমরা সব সময় বলছি অমুক পন্থী তমুক পন্থী, আমাকে বাংলাদেশের দালাল হতে হবে, আমরা বাংলাদেশের দালাল হতে পারলাম। প্রথম কাজ এটা। 2 নম্বর কাজটা হচ্ছে সিম্পল, সুশাসনের জন্য সবাই কাজ করব। আপনি চিন্তা করেন 30 ভাগ মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল, দূরতম সদস্য যিনি ভোট দিতেন তিনি এখন পর্যন্ত এই অভ্যুত্থানকে, দেখেন রাজাকাররা গন্ডগোল বলতো মুক্তিযোদ্ধাকে, এরা কিন্তু সেটাও বলে না, তারা কিন্তু এখনো এই জুলাই অভ্যুত্থানকে দুঃখ নাই, ক্ষোভ নাই, কষ্ট নাই, কিছু নাই, তারা এটাকে ষড়যন্ত্র মনে করে। তাইলে ওরা দেশি বিদেশি ষড়যন্ত্র করে সরকারকে উৎখাত করা চাইলে সেনাপ্রধান ওনাদেরকে টিকাইতে পারতো, এটা হচ্ছে তাদের আক্ষেপ, এখনো পর্যন্ত সেটাই মনে করে। অনেক ধন্যবাদ। আমি সবার থেকে 1 মিনিট করে একটু শুনতে চাই, মানে কেমন বাংলাদেশ দেখতে চান, মাইক্রোফোনে যদি বলেন আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন, 10 সেকেন্ড। আসসালামু আলাইকুম। আমাদের স্বপ্নের বাংলাদেশ হবে সবার অংশগ্রহণমূলক, এটাই আমার চাওয়া। আপনার স্বপ্নের বাংলাদেশ কেমন? আমরা এমন একটা দেশ চাই যেখানে সবাই শান্তিতে বসবাস করতে পারবে এবং একটা সুন্দর একটা রিলেশনের মাধ্যমে যেন আমরা সে বাংলাদেশটা কায়েম করতে পারি। আপনি যদি বলেন। গণতন্ত্র প্রতিষ্ঠা করা প্রথম কাজ আমাদের, এবং মানবাধিকার রক্ষা করা, এই দুটোর অ্যাবসেন্স হলেই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। পরের জন। আমি সর্বপ্রথম দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। আমি স্বপ্নেরই বাংলাদেশ, সেই স্বপ্নটা, সেই স্বপ্ন, আমি স্বপ্নের মতো বাংলাদেশ। বাহ, অনেক ধন্যবাদ। তারপরে আমি ঘুমায় আছি, সকালে উঠে দেখছি সূর্য, ঠিক ওরকম চকচকে একটা বাংলাদেশ চাই। জি, আপনাদের সবার স্বপ্নের বাংলাদেশের কথা শুনলাম, আমরাও আশাবাদী, দেখা যাক কোন বাংলাদেশে আমরা আসলে যেতে পারি সবাইকে নিয়ে। প্রফেসর রব্বানী, আপনি কি যেন বলতে চেয়েছিলেন শেষে? দেখুন, আপনি জুলাই সনদের কথা বলছিলেন। জুলাই সনদ নিয়ে আমার যে বিষয় সেটা হচ্ছে যে এইটা যখন হওয়ার কথা ছিল তখন হয়নি। মানে এটা হওয়ার কথা ছিল আসলে 5 তারিখে, এটা হওয়ার কথা ছিল শহীদ মিনারে। 1 বছর পেরিয়ে যাচ্ছে, 1 বছর পেরিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে প্রথম ছাত্ররা এটা ঘোষণা দেওয়ার চেষ্টা করেছিল, দিতে চায় না, এক ধরনের দিতে চায় না, নানান ধরনের কালক্ষেপণ হয়েছে। কালক্ষেপণ হওয়ার মধ্যে আপনি দেখবেন টার্মগুলো চেঞ্জ হয়েছে। প্রথমবার বলেছিল জুলাই প্রক্লেমেশন, ওই টার্ম ব্যবহারের ক্ষেত্রে একটা প্রবলেম ছিল, সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মানে প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স, ওইটার প্যারাল একটা দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। সেখান থেকে সরে এসে বলেছে জুলাই ঘোষণা, এখন জুলাই সনদ, ফলে টার্মগুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে বিষয়টা আমি আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, দেখুন আমরা একটা নিরাপদ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম। আমি একজন শিক্ষক, আমি যখন দেখেছি সারা দেশে আমার শিক্ষার্থীদের গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে সারা দেশ, তখন কিন্তু আমি এর বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। কিন্তু আপনি দেখবেন গত এই 1 বছরে বাংলাদেশে কি খুন বন্ধ হয়েছে? গত এই 1 বছরে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়নি? আপনি সর্বশেষ
দেখেছেন গোপালগঞ্জে কি হয়েছে, 4 জন মানুষকে হত্যা করা হয়েছে, তাদের কোনো ময়নাতদন্ত হয়নি। 24-এর গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে এই বাংলাদেশে আমরা এটা প্রত্যাশা করি না। আমরা আইনের শাসন চাই। আপনি দেশ থেকে এখনো চাঁদাবাজ বন্ধ করা যায়নি। দেশের মানুষের আপনি রাস্তাঘাটের শৃঙ্খলা, আমরা সোশ্যাল ক্রস ফায়ার দেখছি, মিটফোর্ড হাসপাতালের সামনে দেখেছি, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে দেখেছি কিভাবে পিটিয়ে মানুষকে মেরে ফেলা হয়েছে, বন্ধ হয়নি তো। এবং আমার উদ্বেগের জায়গা যেটা হচ্ছে সরকার এই বিষয়ে নির্বিকার, সরকারের প্রধান উপদেষ্টা যিনি আছেন তিনি এই বিষয়ে নির্বিকার। অনেক ধন্যবাদ প্রফেসর আব্বানী আপনাকে, আপনাদের সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে আরেকবার ধন্যবাদ। প্রিয় দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাদেরকে যারা কষ্ট করে এই অনুষ্ঠানটি দেখলেন। আলোচকরা যেটা বলবার চেষ্টা করেছেন, তারা এমন এক বাংলাদেশ চান যে বাংলাদেশ হবে স্বপ্নের মতো, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে সুশাসন থাকবে, যেখানে আইনের শাসন থাকবে, যেখানে জবাবদিহিতা থাকবে। সেরকম একটা গণতান্ত্রিক, একটা বিজ্ঞান মনস্ক, একটা বহু জাতির, বহু ধর্মের, বহু ভাষার একটা বৈচিত্র্যপূর্ণ রাষ্ট্র, যেখানে পরমত সহিষ্ণুতা থাকবে, যেখানে পরধর্ম সহিষ্ণুতা থাকবে। সেরকম একটা বহুত্ববাদী স্বপ্ন, একটা বৈষম্য মুক্ত বাংলাদেশের স্বপ্ন, যেটা জুলাই গণঅভ্যুত্থানে দেখা হয়েছিল, সেই স্পিরিট থেকে আমরা হয়তো অনেকখানি সরে গেছি, কিন্তু এখনও পুরোপুরি আমরা আশাহত হইনি। কাজে আমরা আমাদের প্রত্যেকের জায়গা থেকে, আমি শিক্ষক হিসেবে, আপনারা সাংবাদিক হিসেবে, কালচারাল অ্যাক্টিভিস্ট হিসেবে, সাবেক সেনা কর্মকর্তা হিসেবে, ব্যাংকার হিসেবে, সবাই চলুন যার যার জায়গা থেকে যতটুকু পারি আমাদের সীমিত সাধ্য দিয়ে সেই বাংলাদেশ নির্মাণের জন্য কাজ করে যাই। আজকের মতো এই অনুষ্ঠান এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।